আলিপুরদুয়ারে আইসিডিএস কেন্দ্রে তালা, পুরনো কর্মীকে রাখার দাবিতেই আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। আলিপুরদুয়ারের আদিবাসী পাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রে এই ঘটনা। পুরনো কর্মী পূর্ণিমা দেবনাথকে রাখার দাবিতে বিক্ষোভ। আরো বিস্তারিত জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, তারপর কি হলো? তার কারণ এই তালা ঝুলিয়ে দেওয়ার মূল কারণ কি? একদমই সোনিয়া, দেখো তারপরে যেটা হয়েছে, কার্যত এই যে আইসিডিএস কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার তালা কিন্তু আজকে আর খোলেনি। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে নতুন কর্মী যিনি আজকে যোগ দিতে এসেছিলেন, তিনি এই বিবাদের মধ্যে পড়ে কিছুটা একেবারে বিব্রত হয়ে কিন্তু তিনি ফিরে গেছেন। কিন্তু ওই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার যে পুরনো কর্মী পূর্ণিমা দেবনাথ, তিনি কিন্তু আজকে দায়িত্ব সামলেছেন এবং আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজকর্ম হয়েছে, বাচ্চা কাচ্চার খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তালা ঝোলানোর পর আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ খোলেনি। ইতিমধ্যেই জেলা স্তর থেকে আধিকারিকরা তারা এই ঘটনায় হস্তক্ষেপ করছে এবং জেলা স্তর থেকে আমরা খবর পাচ্ছি যে এই যে একটি সমস্যা তৈরি হয়েছে, একটি ট্রান্সফার অর্ডারকে কেন্দ্র করে, ওখানে একজন থাকার পরেও আবার ভুল করে কোনোভাবে আরেকজনকে এখানে ট্রান্সফার করে আনা হচ্ছিল, যেটা নিয়ে বিবাদ তৈরি হয়েছে, সেই বিবাদ কিন্তু মেটানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। টেম্পোরারি দিছিল এক দিদিমণি, উনি আসছে 1 মাস পাওয়ার পরে এই দিদিমণি আসছে। এই দিদিমণি তো পার্মানেন্ট এখানে করতেছে, থাকার সত্ত্বেও আজকে আর এক দিদিমণি পাঠাই দিচ্ছে। তো আমরা চাচ্ছি কি আগে যে দিদিমণি রানিং করতেছে ওই দিদিমণি থাকবে, আমরা অন্য কোনো দিদিমণি রাখবো না সেন্টারে। 2 দিন পর পর চেঞ্জ হচ্ছে, এতে বাচ্চা কাচ্চাদেরও তো অসুবিধা হচ্ছে পড়াশোনা, কারণ এক একজনের পড়ানোর ধরন হয়েছে আলাদা আলাদা। উনি এক ধরনের পড়ায়, আরেকজন আরেক রকমের পড়ায়, এভাবে বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে। নতুন ম্যাডাম এলো, তখন গ্রামবাসীরা বলছে আমরা হচ্ছে এই ম্যাডামকে চাই না, নতুন ম্যাডামকে আমরা চাই না, আমাদের এই ম্যাডামের পরিষেবা ভালো, এই ম্যাডাম আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে, এই ম্যাডামকে ছাড়া আমরা অন্য ম্যাডামকে দিব না, যতদিন এই ম্যাডামকে দিবে সেন্টারে তালা থাকবে। ওরা তালা দিয়ে দিয়েছে, কিন্তু আমি আগে রান্না করেছি, বাচ্চাদের খাবার তো আমাদের বন্ধ করা যায় না, সেই জন্য আমি হচ্ছে হ্যাঁ আমার কাজ আমি করেছি। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, আর একটুর জন্য সপরিবারে বাঁচলেন পঞ্চায়েত সদস্য। চন্দ্রকোনার নারুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বেরা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, প্রবল বৃষ্টিতে তো মাটির বাড়ি ভেঙে পড়েছে, তারা প্রাণেও বেঁচেছেন, কিন্তু এরপর কোথায় তারা থাকছেন, কি অবস্থা? একদমই সোনিয়া, দেখো প্রসেনজিৎ বেরা, তার কিন্তু মাথার উপর যে ছাদ, সেই ছাদ কিন্তু চলে গিয়েছে, কারণ প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝেই কিন্তু মাটির বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়েছিল, যার ফলেই কিন্তু আগাম বুঝতে পেরে পরিবারের 2 ছেলেকে নিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছিল ওই বাড়ি থেকে। তার ফলেই প্রাণ রক্ষা হয়েছে ওই প্রসেনজিৎ বেরা। তিনি কিন্তু চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য। তিনি যেটা দাবি করছেন যে আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে, কিন্তু বাড়ি কবে হবে তা কিন্তু এখনো জানেন না। তাই ছোট করে এখন কিভাবে থাকবেন সেই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে ওই পঞ্চায়েত সদস্য মাথা গুঁজার জায়গাটুকু করে দেওয়া যায়, সেই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত সমিতি। বেশ। আর কাকসায় ড্রোনের সাহায্যে ধান মাঠে স্প্রে। আকাশে উঠছে ড্রোন, নিচে ধানের সবুজ মাঠে মুহূর্তে স্প্রে ছড়াচ্ছে। আরো বিস্তারিত জানাবো, তবে ছবিটা আগে দেখাই, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ড্রোনের সাহায্যে ধান মাঠে স্প্রে, মুহূর্তের মধ্যে সবুজ মাঠে ছড়াচ্ছে স্প্রে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাবে। অর্পণ, অত্যন্ত ভালো উদ্যোগ এবং চাষিদের মনোবল বাড়াতে এটা অনেকটা সাহায্য করবে। দেখো, একেবারেই কিন্তু কাকসাই কৃষি দপ্তরের উদ্যোগে কিন্তু এই ড্রোনের সাহায্যে কিন্তু বিভিন্ন ধান খেতে কিন্তু স্প্রে করা হবে, এবং আজকে তার কিন্তু একেবারে ট্রায়াল হলো, কৃষকদেরকে সাথে নিয়ে তার আজকে একেবারে ট্রায়াল দেওয়া হলো, এবং তাতে কিন্তু স্বাভাবিকভাবেই খুশি এই এলাকার কৃষকরা, কারণ ঋণের মাধ্যমে 7 লক্ষ টাকা ঋণের মাধ্যমেই কিন্তু চাষিদেরকে ভর্তুকি সহকারে দেওয়া হবে এই ড্রোন, এবং চাষিদেরকে প্রায় কয়েক সেকেন্ড
সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কয়েক বিঘা জমির ওপর এই ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে বলে এমনটাই কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। স্বাভাবিকভাবে সেখানকার কৃষকরাও কিন্তু খুশি, এই ড্রোনের তারা ব্যবহার তারা নিজেরা দেখেছেন। পরীক্ষামূলকভাবে আজকে তার ট্রায়াল রান শুরু হয়েছে কৃষকদের সামনে। বেশ, স্প্রে হচ্ছিল ধানের জন্য, এটা প্রথম আমি দেখলাম না, আমার দেখে ভালো লাগলো। 5 মিনিট মতো হলো, এক মিনিট বেশি হলো, এটা হলে খুব সুবিধা হবে। ভালো হলো, এই স্প্রেটা দেখে খুব ভালো লাগলো। অল্প টাইমের মধ্যে অনেক জমি স্প্রে করা যাবে। আর আমরা তো সেই ট্যাঙ্কি দিয়ে স্প্রে করি, বহুত টাইম লাগে। পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্প অন্তর্গত একটা ড্রোন স্প্রেয়ারের ডেমনস্ট্রেশন করিয়েছি। এই ড্রোন স্প্রেয়ারের মাধ্যমে যদি কোনো চাষি স্প্রে করে, যেখানে মনে করুন আমার 100 ml ওষুধ লাগছে, 70 ml ওষুধেই কাজ হয়ে যাবে। 5 মিনিটে আপনার বিঘা হয়ে যাবে কমপ্লিট। শুরু হবে সাবসিডি পোর্টালটা, যদি কোনো চাষি আবেদন করে তারপরে প্রসেসে যদি আসে তাহলে অবশ্যই ওরা সাবসিডিতে পাবে। আর এবার অভাবী বিক্রি বন্ধে পদক্ষেপ এসজেডি এর। তৈরি হচ্ছে বহুমুখী হিমঘর ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র। জলপাইগুড়ির বেরুবাড়িতেই তৈরি হবে এই কেন্দ্র। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এর ফলে স্থানীয়রা তো উপকৃত হবেনই, তবে কৃষকরা তারাও তো উপকৃত হবেন। হ্যাঁ দেখো, একদম তাই। কারণ কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে এলাকায় একটা বহুমুখী হিমঘর তৈরি হোক, একটা ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা হোক। কারণ এই এলাকা কিন্তু বলা যেতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে কৃষি প্রধান এলাকা, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো এবং লঙ্কা উৎপাদন হয় এবং দেশের বিভিন্ন রাজ্যে তা সরবরাহ হয়। এমনকি দেশের বাইরেও, ভুটান, নেপালেও এটা একসময় সরবরাহ করা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে। কৃষকরা হতাশ হয়ে পড়ছেন, কারণ হচ্ছে তারা উৎপাদন করলেও সেই অর্থে দাম পাচ্ছেন না। কয়েক বছর দেখা যাচ্ছে যে দাম এতটাই তলানিতে এসে ঠেকছে যে কৃষকরা উৎপাদন করতে যে খরচ হয়েছিল সেই খরচের টাকা পর্যন্ত তুলতে পারছিলেন না। তারা সেই কারণে কিন্তু তারা ভিন্ন পেশা দিকে ঝুঁকে পড়ছিলেন। অনেকেই টোটো চালাচ্ছিলেন বা অনেকেই এসে রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির সঙ্গে কাজ করছিলেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাইছে এসজেডি। সেই কারণে কিন্তু 12 বছর আগে বেরুবাড়ি এলাকায় যে জমি তারা অধিগ্রহণ করেছিলেন এবং যেই জমিটা শিল্পের জন্য স্থাপনের জন্য যে জমিটা নেওয়া হয়েছিল, সেই জমিতেই কিন্তু শিল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে তৈরি করা হবে একটি বহুমুখী হিমঘর এবং সেই সঙ্গে ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র। তার ফলে কি হবে, এই এলাকা অর্থাৎ জলপাইগুড়ি, বেরুবাড়ি এবং সংলগ্ন যে কোচবিহার জেলার হলদিবাড়ি রয়েছে, সেখানকার যারা কৃষক রয়েছেন, যারা টমেটো এবং যারা লঙ্কা উৎপাদন করে থাকেন, তারা কিন্তু এই এলাকায় তাদের উৎপাদিত ফসল কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে সেই ফসল বিক্রি করতে পারবেন এবং এর ফলে ন্যায্য দাম যেমন পাবেন, প্রয়োজনে কিন্তু তারা অনেকটা বেশি দাম করে লাভবান হবেন। সেই কারণে এই শুধু সাধারণ মানুষ নয়, কৃষকরাও উপকৃত হবেন। বহুমুখী হিমঘরের কথা, কিন্তু হিমঘর তো হলেই না। আমাদের টমেটো চাষ যারা 2 বিঘা করে, এবার 1 বিঘা করছি, 1 বিঘার ফসলের দাম পাচ্ছি না। এই জন্য টমেটো চাষ হচ্ছে না, লঙ্কারও চাষ হচ্ছে না। এখন ভুট্টা করতেছি, টোটো চালাইতেছি, এটা হলে তো ভালো হয়, উপকৃত তো আমরা হই। বলে আমরা লঙ্কা চাষ করতে পারি, টমেটো চাষ করতে পারি, করলে পরে আমাদের উপকৃত হয়। 10 একরের মতন জায়গা আছে। এটা আমরা দেখেছি, আমরা বলেছি আমাদের আধিকারিকদের জন্য সঙ্গে। আমরা আজকে ডিএমের সঙ্গে কথা বলছি। আর আগামী সপ্তাহ আমরা এখানকার হলদিবাড়ির ব্যবসায়ী সংগঠন, চাষি সংগঠন, ওদের নিয়ে কথা বলবো। এখানে আমরা লঙ্কা নিয়ে, টমেটো নিয়ে আর বাকিদের যা চাষ হচ্ছে ওটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আর কি কীরকম স্টোরেজ, একটা কোল্ড স্টোরেজ করে, একটা প্রসেসিং সেন্টার করে এরকম করা যায়, ওদের সঙ্গে একবার কথা বলবো। প্রকাশ্যে ধূমপান প্রশাসন এবার করা শিলিগুড়িতে। শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে তামাকজাত জিনিস বিক্রি করা যাবে না। পার্থ রয়েছে আমার সঙ্গে, কিন্তু আদৌ কি নিয়ম মেনে চলা হচ্ছে? আচমকাই শিলিগুড়িতে অভিযান হয়, তারপর কি হলো? আরো বিস্তারিত পার্থ জানাতে পারবে। পার্থ, একেবারে তাই। দেখো, দীর্ঘদিন আগেই কিন্তু এই নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন, যে এক হলো যে প্রকাশ্যে ধূমপান করা যাবে না বা এই গুটখা বা তামাকজাত কোনো জিনিস সেবন করা যাবে না প্রকাশ্যে, বিশেষ করে জনবহুল এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে 100 মিটার দূরত্বের মধ্যে। আজ কিন্তু সারপ্রাইজ ভিজিট করে শিলিগুড়ি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারা বিভিন্ন প্রধাননগরের 2-1টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেখানে তারা যায়, সেখানেও কিন্তু দেখে যে স্কুলের 100 মিটার থেকেও কম দূরত্বের মধ্যে কিন্তু এই গুটখা, পান, সিগারেট এসব বিক্রি হচ্ছে। সেই 2জন দোকানদারকে সেখানে জরিমানা করে, স্পট ফাইন করে এবং তারপর তারা যখন তেঞ্জিনগরের বাস টার্মিনাসে আসে
অথবা জনবহুল এলাকায়, সেখানেও প্রকাশ্যে সেই সিটি অটো চালক থেকে শুরু করে টোটো চালক এবং সাধারণ মানুষ, প্যাসেঞ্জার সকলেই কিন্তু ধূমপান করেছে এবং তৎক্ষণাৎ কিন্তু তাদের ফাইন করায় বেশ কয়েকজন পালিয়ে যায়। প্রথম ইয়েতেই কিন্তু পাঁচজনকে তারা আর্থিক জরিমানা করেছে এবং এই যে অভিযান সেটা আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন কর্তারা। বেশ।